ধরে নিন যে ল্যাবরেটরির ভেতরে কাচের টিউবে কৃত্রিমভাবে স্পার্ম এবং এগের ফার্টিলাইজেশন ঘটানো, আর কৃত্রিম জরায়ু বা বায়ুবেগের কৃত্রিম তরলে পুরো 9 মাস ভ্রূণকে বড় করে সন্তানের জন্ম দেওয়া। আপনি হয়তো ভাবছেন এই আইবিএফ বা ইন ভেট্রো ফার্টিলাইজেশন এবং ইকটোজেন্সিস বা কৃত্রিম জরায়ুর কনসেপ্ট 21 শতাব্দীর আবিষ্কার, মানে বর্তমান সময়। কিন্তু আমি যদি বলি আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের ভারতের মাটিতেই মানব ইতিহাসে প্রথম ল্যাব গ্রোন বেবি বা ইকটোজেন্সিসের প্রসেস টেক্সট বুকে রেকর্ড করা হয়েছিল, মানতে পারবেন এই সত্য? আমি কোনো ধর্মীয় আবেগ দিয়ে এই কথাগুলোকে বলছি না। আমরা কোল্ড হার্ট সায়েন্স এবং আধুনিক বায়োটেকনোলজি দিয়ে মহাভারতের একটি ঘটনাকে বোঝার চেষ্টা করব, আর সেই বিষয়টাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর আমার কাছে মনে হয় আজকের জেনজি এবং শিক্ষিত সোসাইটি কোনোভাবেই প্রাচীন টেক্সটকে হেলায় উড়িয়ে দিতে পারবে না। চলুন কথা না বাড়িয়ে লজিক দিয়ে তা ডিকোড করা যাক। সাল 2017, ফিলাডেলফিয়ার চিলড্রেন্স হাসপাতালের বিজ্ঞানীরা একটা ইতিহাস গড়েছিলেন। তারা তৈরি করেছিলেন বায়ো ব্যাগ, একটি কৃত্রিম প্লাসেন্টো জরায়ু যা মায়ের শরীরের বাইরে অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে পূর্ণ একটি ব্যাগে ব্রণকে সম্পূর্ণ সুস্থভাবে বড় করে তোলে। এই আধুনিক বায়োটেকনোলজির মূল শর্ত ছিল 3টি। নাম্বার 1, প্রথমটা হলো বাইরের ব্যাকটেরিয়া বা ইনফেকশন থেকে 100% এয়ারটাইট সুরক্ষা। 2 নম্বরটা হচ্ছে জরায়ুর ভেতরের মতো নির্দিষ্ট আর্দ্রতা ও স্থির তাপমাত্রা বা টেম্পারেচার কন্ট্রোল। 3 নম্বর হচ্ছে অন্ধকার ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানের নির্বিচ্ছিন্ন যোগান। এবার ফিরে আসা যাক মহাভারতের যুগে কৌরব ও পাণ্ডবদের গুরু আচার্য দ্রোণের জন্ম কিভাবে হয়েছিল সেই বিষয়ে। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে ঋষি ভরদ্বাজের থেকে সংগ্রহ করা স্পার্ম একটি বিশেষ মাটির পাত্রে সংরক্ষণ করা হয়েছিল এবং সেই পাত্রেই পূর্ণাঙ্গ ভ্রূণ গঠিত হয়ে জন্মগ্রহণ করেন গুরু দ্রোণাচার্য। এ কারণে মাটির পাত্র বা দ্রোণ থেকে ওনার নাম রাখা হয় দ্রোণ। এখন প্রশ্ন হলো, একটা সাধারণ মাটির কলসিতে তো জল রাখা, সেখানে রক্ত মাংসের ভ্রূণ বাঁচবে কিভাবে? এটাই হলো আসল সায়েন্স। আমরা যেটাকে কেবল একটা মাটির কলসি বলে এড়িয়ে যাই না, প্রাচীন আয়ুর্বেদ, ম্যাটালজি এবং মৃত্তিকা বিজ্ঞানে বা সয়েল সায়েন্সে কোনোভাবেই সাধারণ মৃৎপাত্র বা মাটির পাত্র বলে উল্লেখ করে না এই বিশেষ মাটির পাত্রকে। শাস্ত্রীয় টিকা এবং প্রাচীন আয়ুর্বেদ টেক্সটে যেমন সুশ্রুত সংহিতা বা চরক সংহিতা শোধন করা বিশেষ পাত্রের উল্লেখ পাওয়া যায়, মানে এক বিশেষ মাটির পাত্র। এই পাত্রগুলো তৈরির জন্য সাধারণ মাটি ব্যবহার করা হতো না, সেখানে নির্দিষ্ট অনুপাতের কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল, পলি মাটি এবং তার সাথে বিশেষ কিছু উপাদান যেমন জৈব ছাই, উপযুক্ত ভেষজ রস এবং বাল্মিক মৃত্তিকা বা উইডিপির মাটি মিশিয়ে এক বিশেষ বায়োলজিক্যাল কন্টেন্ট তৈরি করা হতো। এখন প্রশ্ন হলো, এই মাটির পাত্রটা আধুনিক ল্যাবের মতো কিভাবে কাজ করত? মূলত 3টি সায়েন্টিফিক কারণ সম্ভবত। 1 নম্বর হচ্ছে থার্মো রেগুলেশন বা তাপমাত্রার ভারসাম্য। মাটির পাত্র প্রাকৃতিকভাবে সূক্ষ্ম ছিদ্রযুক্ত ও আংশিক ভেদ্য গঠন থাকে, কারণে মাটি তাপের কন্ডাক্টর নয়, বরং এক অদ্ভুত থার্মাল ইনসুলেটর। আপনারা নিশ্চয়ই জানেন চৈত্র বৈশাখ মাসের তীব্র গরমেও মাটির কলসির জল কেন ঠান্ডা থাকে? কারণ মাটির সূক্ষ্ম ছিদ্র দিয়ে বাষ্পীভবন বা ইভোপোরেশন ঘটে, যা ভেতরের তাপমাত্রাকে সবসময় বাইরের আবহাওয়া থেকে আলাদা এবং একদম স্থির বা কনস্ট্যান্ট রাখে। আর ব্রণ বেঁচে থাকার জন্য এই নির্দিষ্ট স্টেবল টেম্পারেচার ওই প্রথম শর্ত। 2 নম্বরটা হচ্ছে ইনকিউবেশন এবং গ্যাস এক্সচেঞ্জ। আজকের আধুনিক আইবিএফ ল্যাবে ব্রণকে একটি ইনকিউবেটর মেশিনের ভেতরে রাখা হয়, যেখানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং আর্দ্রতা বা হিউমিডিটি ভারসাম্য ধরে রাখা হয়। মাটির পাত্রে থাকা কোটি কোটি মাইক্রোপোর বা সূক্ষ্ম ছিদ্র বাইরের বাতাস থেকে একেবারেই নিয়ন্ত্রিত উপায়ে মাইক্রো অক্সিজেন ফিল্টার করে ভেতরে প্রবেশ করতে দেয়, ঠিক যেভাবে জরায়ুর ভেতরে নরম টিস্যু ব্রণকে অম্লজান যোগায়। 3 নম্বর বিষয়টা হচ্ছে প্রলেপ ও ভেষজ তরল বা নিউট্রিশনাল কালচার মিডিয়াম। শুধু পাত্র বানিয়ে রেখে দিলেই তো হবে না, ডিম্বাণু ও শুক্রাণু ফার্টিলাইজ হওয়ার পর ব্রণের বার বৃদ্ধির জন্য খাবার বা প্রোটিন চাই। আজকের ল্যাবে যেটাকে আমরা বলি কালচার মিডিয়া বা অ্যামিনো অ্যাসিড ও গ্লুকোজ সমৃদ্ধ তরল, শাস্ত্রে সেই পাত্রের ভেতরে ব্যবহার করা হতো বিশেষ ঘৃত, মেডিসিনাল ঘি, ক্ষীর, প্রোটিন বেস এবং তার সঙ্গে কিছু নির্দিষ্ট উদ্ভিজ এনজাইম। এগুলো পাত্রের ভেতরের দেয়ালে প্রলেপ হিসাবে থাকতো, যা ব্রণকে ঠিক মায়ের গর্ভফুলের মতো পুষ্টি যোগাতো এবং কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হতে দিত না। অর্থাৎ
আধুনিক সায়েন্স যেটাকে বলছে স্টেরি কন্ট্রোলেড মাইক্রো ইনকিউবেশন সিস্টেম, হাজার হাজার বছর আগে মহর্ষি বেদব্যাস আমাদের সাধারণ মানুষদের বোঝার সুবিধার্থে শাস্ত্রের পাতায় সেই বায়োলজিক্যাল ফিল্টার কন্টেনারকে সংক্ষেপে নাম দিয়েছিলেন দ্রোণ। যদি ভালো করে ভাববেন না, এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা ছিল প্রকৃতির উপাদানকে কাজে লাগিয়ে তৈরি করা এক চরম বুদ্ধিদীপ্ত বায়ো ইঞ্জিনিয়ারিং প্রোটোকল। তবে এখানে গল্প শেষ নয়। অনেক আধুনিক গবেষক এবং যুক্তিবাদী মানুষ একটা দারুণ সায়েন্টিফিক পয়েন্ট আপত্তি তোলেন। তারা বলেন, আরে সায়েন্স তো বলে শুধু পুরুষের শুক্রাণু দিয়ে কোনোদিন বাচ্চা হতে পারে না, এর জন্য ফিমেল এগ বা ডিম্বাণুর প্রয়োজন। মহাভারতে দ্রোণ জন্ম বৃত্তান্তে সেই ডিম্বাণুর কথা আলাদা করে কোথায় লেখা আছে? প্রশ্নটা কিন্তু 1000% ভ্যালিড। এবার চলুন সায়েন্সের লেন্স দিয়ে এর আসল উত্তরটা ডিকোড করা যাক। প্রথমত ফিমেল এগ বা গ্যামিট অর্থাৎ প্রজনন কোষ ডোনেশনের হিডেন কোডটা জানতে হবে আপনাকে। মহাভারতে লেখা আছে, পরমা সুন্দরী অপ্সরা ঘৃতাচিকে দেখার পরই ঋষি ভরদ্বাজের বীর্যস্খলন হয়। এটাকে সাধারণ চোখ দিয়ে দেখলে মনে হবে শুধু একটা রূপকথার গল্প, কিন্তু বায়োমেডিক্যাল দৃষ্টিকোণ থেকে আধুনিক গবেষকরা মনে করেন এটি মোটেও কোনো গল্প নয়, বরং এটি ছিল এক নিয়ন্ত্রিত বায়োলেবে গ্যামেটি এক্সট্রাকশন অ্যান্ড হরমোনাল সিমুলেশনের প্রসেস। প্রাচীন শাস্ত্রে অপ্সরা বলতে প্রায় উচ্চ প্রযুক্তি বা বিশেষ বায়োলজিক্যাল জ্ঞান সম্পন্ন নারীদের বোঝানো হতো। আজকের যুগে আমরা যাকে বলি ডোনেশন বা ফিমেল এগ কালেকশন, সেই সময় ফিমেল জেনোটাইপ বা ডিম্বাণু সংগ্রহের সেই জটিল প্রসেসটিকে শাস্ত্রে অপ্সরা ঘৃতাচির উপস্থিতি দিয়ে বিগ কোডে প্রকাশ করা হয়েছে। দ্বিতীয়ত নিউট্রিশনাল কালচার মিডিয়া। মেডিকেল সায়েন্স বলে শুধু শুক্রাণু আর ডিম্বাণু মিলে ক্ষান্ত হয় না, ল্যাবে ভ্রূণকে বাঁচিয়ে রাখতে লাগে একটা প্রোটিন সমৃদ্ধ পরিবেশ। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, দ্রোণ বা পাত্রটিতে স্পার্ম রাখার পর সেখানে বিশেষ ভেষজ রস ও তরল যোগ করা হয়েছিল। আজকের আইভিএফ ল্যাবে ভ্রূণকে পুষ্টি দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আমরা যেটাকে বলি কালচার মিডিয়া বা গ্লুকোজ ও অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণ। হাজার হাজার বছর আগে সেই ভেষজ প্রসেসিং এর মাধ্যমে সেই বায়োলজিক্যাল নিউট্রিশন মিডিয়াম তৈরি করা হয়েছিল। এখানে একটা বাস্তব কথা আমাদের বুঝতে হবে, আমাদের প্রাচীন ঋষি বা কবিরা কিন্তু আধুনিক যুগের কোনো মেডিকেল জার্নাল বা সায়েন্টিফিক রিসার্চ পেপার লিখছিলেন না, তারা লিখছিলেন ইতিহাসের কাব্যরূপ। যদি একটু ভালো করে ভেবে দেখবেন না, আজকের জটিল সেলফ থেরাপি মানে ক্রায়ো প্রিজার্ভেশন কিংবা জেনেটিক্সের কথা যদি আজ থেকে 3000 বছর আগের কোনো মানুষকে বলা হয় আপনাকে বোঝানোর জন্য, আপনি কিভাবে তাকে বোঝাবেন? আপনাকে কিন্তু রূপক, প্রতিকার, উপমার সাহায্য নিতেই হবে। আমাদের মহাভারতেও ঠিক সেটাই করা হয়েছে। এক পরম উন্নত বায়ো ইঞ্জিনিয়ারিং প্রোটোকলকে ফুটিয়ে তোলা হয়েছে উপমার সংকেতের ভাষায়। যদিও এইরকম ডিটেলসে তারা বলেনি, তারা তাদের ভাবধারা থেকে বলেছিল, আমরা জাস্ট রিলেট করে বোঝানোর চেষ্টা করছি যে সনাতন সংস্কৃতি অ্যাকচুয়াল কী ছিল। শ্রীমদ্ ভাগবত ও মহাভারতে শুধু দ্রোণাচার্য নন, যদি এরকমভাবে দেখি, গান্ধারীর 100 পুত্র কৌরবদের জন্ম কিন্তু গর্ভপাত হয়ে যাওয়া একটা মাংসপিণ্ডকে 100টি বিশেষ ঘৃতকুণ্ডে বা ঘি পটসে প্রসেস করে তৈরি করা হয়েছিল, যা মহাভারতে সম্পূর্ণভাবে উল্লেখিত আছে। যেটাকে আমরা বললাম না, বিশেষ মাটির পাত্র, দ্রোণ যেটাকে বলা হয়। আপনি যদি আজকে স্টেম সেল সায়েন্স বা টিস্যু কালচার এইগুলো নিয়ে ভাববেন না, বিশেষ করে একটি সিঙ্গেল মাস সেল বা স্টেম সেলকে ল্যাবরেটরির টেস্ট টিউবে রেখে উপযুক্ত নিউট্রিয়েন্টস দিয়ে ডিভাইড করে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে দেওয়া, এগুলো মানে ওই সময়টার সঙ্গে যদি রিলেট করা হয়, ফেলে দিতে পারবেন না একবার এই যুক্তিগুলো। আর যদি মনে হয় ফেলে দেওয়ার মতো এগুলোর কোনো রিজন নেই, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এটাই, মহাভারত ওই সময় এই জিনিসগুলো কিভাবে ভেবেছিল আর কিভাবে লিখেছিল যে আজকের সায়েন্স একই ভাষায় বোঝানোর চেষ্টা করছে ডিফারেন্টভাবে প্রেজেন্টেশন করে? প্রশ্ন করুন নিজেকে কখনো। আমি মাঝে মাঝে ভাবি, যে যুগে ইউরোপের মানুষ কাঁচা মাংস খেত বা পোশাক পরতে শেখেনি, সেই যুগে ভারতের ঋষি বিজ্ঞানীরা জানতেন যে মায়ের জরায়ুর বাইরেও লাইফ সাপোর্ট সিস্টেম তৈরি করা সম্ভব। মানব কোষকে কৃত্রিম পুষ্টি মাধ্যমে বা কালচার মিডিয়ামে ফার্টিলাইজ করা সম্ভব। থার্মাল প্রসেসিং ও ইনকিউবেশন দিয়ে 9 মাসে শিশু তৈরি করা সম্ভব। কোনো রূপকথা বা অলৌকিক জাদু নয়। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করার 1000 বছর আগে লেখা এক চরম উন্নত অ্যাডভান্স বায়ো ইঞ্জিনিয়ারিং প্রোটোকল। আমরা আধুনিক শিক্ষিত সমাজ অনেক সময় ভেবে নিই বিজ্ঞান কেবল পশ্চিমেই জন্মেছে, কিন্তু সত্যটা হলো আজকের আইভিএফ, আর্টিফিশিয়াল ওম্ব, বায়োব্যাগ কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যার উপর ভিত্তি করে মানবজাতির ভবিষ্যৎ তৈরি হচ্ছে, তার মূল ধারণার বীজ রোপণ হয়েছিল এই ভারতের মাটিতেই। বিজ্ঞান আর শাস্ত্র কিন্তু পরস্পর বিরোধী নয়। বিজ্ঞান আজ যা পরীক্ষাগারে প্রমাণ করছে, আমাদের পূর্বসূরীরা বহু আগেই তার দর্শন এবং চিন্তায় সিদ্ধ করে গিয়েছিল। চার্চের এই ইতিহাস কোনো অন্ধবিশ্বাস নয়, এটি ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের
সেই হারিয়ে যাওয়া উচ্চ প্রযুক্তির এক চিরন্তর দলিল। আপনার কি মনে হয় আমাদের এই প্রাচীন বায়োটেকনোলজিকে কি আজও শুধু গল্প বলে এড়িয়ে যাওয়া উচিত, নাকি আধুনিক বিজ্ঞানের নতুন চশমা দিয়ে ডিকোড করা উচিত? কমেন্টে আপনার যুক্তি নির্ভর মতামত অবশ্যই জানান। বিজ্ঞান ও ইতিহাসের এই নতুন দৃষ্টিভঙ্গি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।